সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি এবং বেইজিং অর্থাৎ ভারত এবং চীনের যে টানাটানি সেটা বেশ স্পষ্ট। ক্ষমতাসীন দল বিএনপি তাদের দলের মধ্যে যারা ভারতপন্থী হিসেবে চিহ্নিত ছিলেন, লক্ষ্য করুন যে তারা এখন কোন অবস্থাতে আছেন। ভারতপন্থী যারা লোকজন রয়েছেন তাদের কত অংশ ক্যাবিনেটে চান্স পেয়েছেন, কোন কোন মন্ত্রণালয়ে পেয়েছেন। অন্যদিকে যারা দলের মধ্যে চীনপন্থী হিসেবে পরিচিত ছিলেন, বেশ কয়েকবার তারা চীনে গেছেন, আপনারা তাদেরকে চেনেন। তারা কয়জন মনোনয়ন পেয়েছেন, কয়জন মন্ত্রী হয়েছেন, এটা আপনারা বুঝতে পারেন। আর এর প্রেক্ষিতেই বর্তমান সরকারের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক যেতে পারে আর চীনের সম্পর্ক কেমন হতে পারে এটি খুব সহজে অনুমেয়। দ্বিতীয় যে বিষয় সেটি হলো, এই সরকারের ক্ষমতায় আসীন হওয়ার বয়স মাত্র 2 মাস, অর্থাৎ 60 ডেজ। এর মধ্যে সরকারের কর্তা ব্যক্তি যারা আছে তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। ভারত সফরে দ্বিপাক্ষিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, খুব এই যে আজকে ভিডিও করলাম, আজকেই তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি যে কথা বলেছেন সেটা হলো, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে যে অনুরোধ করা হয়েছে সেই ব্যাপারে তারা একটা গতানুগতিক উত্তর দিয়েছে যে তারা এই বিষয়টি দেখছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনাকে কীভাবে প্রত্যর্পণ করা হবে বা করা যেতে পারে, বাংলাদেশের যে অনুরোধ সেই অনুরোধকে ভারত কীভাবে মূল্যায়ন করবে, এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হচ্ছে ভারতের সর্বোচ্চ মহলে। আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে এটা একটা কথার কথা। একটা গণতান্ত্রিক সরকার যখন এরকম প্রস্তাব দেয়, তো ভারত যেরকম গতানুগতিক উত্তর দেয়, ঠিক এরকম একটা উত্তর, যে উত্তর অন্তত ইতিপূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে 4 থেকে 5 বার এই একই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু ফলাফল আমরা কিছুই পাইনি। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, 1 নম্বর কথা হলো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখনো পর্যন্ত ভালো যাচ্ছে না। তার প্রমাণ হলো, বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটির মান নির্ভর করবে বা সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে গঙ্গা পানি চুক্তির মাধ্যমে। তো গঙ্গা পানি চুক্তি চলমান একটি প্রক্রিয়া, এটি রিনিউ হয়। এটি শেখ হাসিনার প্রথমে বঙ্গবন্ধুর জমানাতে চমৎকার একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির ধারাবাহিকতা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব এবং পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসছে, মোরাললেস শর্তগুলি একই থেকেছে। শেখ হাসিনার জমানাতে যে কয়বার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আওয়ামী লীগ জমানাতে বিএনপির জমানার চাইতে গঙ্গার পানির যে হিস্সা বাংলাদেশ বেশি পেয়েছে। এখন এই যে আওয়ামী লীগ জমানাতে গঙ্গার যে হিস্সা তারা পেয়েছে, বিএনপি চাচ্ছে যে অ্যাটলিস্ট না বাড়ুক। শেখ হাসিনার জমানাতে গঙ্গা দিয়ে বা মানে এই যে বৃহত্তম গঙ্গা যে প্রকল্প, সেখান দিয়ে ফারাক্কা দিয়ে যে পরিমাণ পানি রাজশাহীর এই অঞ্চলে প্রবেশ করেছে, অ্যাটলিস্ট সেই পরিমাণ পানি প্রবাহিত হোক। অন্যদিকে পুরো শেখ হাসিনার জমানাতে যেটা নিয়ে আলোচনা হতো সেটা হলো তিস্তা প্রকল্প, অর্থাৎ চীন চাচ্ছিল যে ভাটিতে, তিস্তা নদীর ভাটিতে বাঁধ নির্মাণ করবে এবং এখানে কাউন্টার রাবার ড্যাম করে এমন একটা অবস্থা তৈরি করবে যে তিস্তার পানি ভারতের জন্য গলার কাটা হয়ে পড়বে, যাকে বলা হয় বর্ষাকালে। আর শীতকালে বাংলাদেশ প্রাকৃতিকভাবে এমন জলাধার নির্মাণ করবে এবং সেই জলাধার কেন্দ্রিক কৃষি, শিল্প, পর্যটন এমনভাবে গড়ে তুলবে যে এই তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য, যাকে বলা হয়, একটি আশীর্বাদ হবে। কিন্তু ভারত এই কাজটি করতে দেয়নি, কখনো করতে দেয়নি। তারা তিস্তা চুক্তি করে
তিস্তার যে ন্যায্য হিস্সা গঙ্গার পানির মতো এই হিস্সা আমাদেরকে দেয়নি। এই কারণ হলো তিস্তা একটি অভিন্ন নদী, যেখানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকারের উপরও অনেক সিদ্ধান্ত নির্ভর করে। এখন তিস্তা যেভাবে প্রবাহিত হচ্ছে, সেই তিস্তাতে মূল নদীর যে প্রবাহ, সে প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে পানিটুকু পশ্চিমবঙ্গ সরকার পায়, এটা নিয়েই অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মারাত্মক বিরোধ। পশ্চিমবঙ্গের বক্তব্য হলো যে তিস্তার স্বাভাবিক প্রবাহে যত কিউসেক পানি দরকার, সেই অর্ধেক পানি সেই পশ্চিমবঙ্গ পাচ্ছে না। তো সেই পানি থেকে পশ্চিমবঙ্গ যে পরিমাণ পানি পাচ্ছে, সেই পানি থেকে যদি আবার বাংলাদেশকে পানি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো পশ্চিমবঙ্গ শুকিয়ে মরবে, তার শেষ প্রকল্প বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। ফলে প্রথম থেকে মমতা ব্যানার্জি এই প্রকল্পে বাধা দিয়ে আসছে। ফলে নরেন্দ্র মোদী শত চেষ্টা থাকা সত্ত্বেও শেখ হাসিনা জামানাতে তিস্তা যে চুক্তি, সেই চুক্তি করতে পারেননি, এবং এটা শেখ হাসিনার একটা বিরাট ব্যর্থতা। তো সেই দিক থেকে বর্তমান সরকার তিস্তা চুক্তি হবে এটা অসম্ভব একটা বিষয়, যেহেতু তারা গঙ্গা চুক্তি নিয়েই বিপদের মধ্যে আছে। আবার অন্যদিকে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে তারা এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে চীনের অর্থায়নে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চেয়েছিলেন, রেজওয়ানারা করতে চেয়েছিলেন, সেটা সম্ভব যে আদৌ না, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝে গেছি। এই কারণে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পেছনে, তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার পেছনে ভারতের একটা বিরাট গ্রিন সিগন্যাল ছিল। ভারত ঝুঁকি নিয়েছে। রাতারাতি ইংল্যান্ড থেকে জনাব তারেক রহমান সাহেব যেভাবে আসলেন, যেভাবে ক্ষমতার মসনদে বসলেন, যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হলো, এবং ভারতপন্থী হিসেবে বর্তমান যে কজন লোক আছেন, যেমন ধরুন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারপরে সালাউদ্দিন সাহেব, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইকবাল মাহমুদ টুকু, তিনি ভারতপন্থী নেতা হিসেবে পরিচিত, এবং তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর রইল কি? ভাইরাস চীনপন্থী হিসেবে যারা দলের মধ্যে আছেন, তাদের মধ্যে এক নম্বরে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঘোড়ার ডিম কিচ্ছু পাননি। তারপর চীনপন্থী হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যারা চীনের অর্থায়নে উলফাদেরকে সেই যে 10 ট্রাক অস্ত্র দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, এবং এই জন্য তাদের জীবন তছনছ হয়ে গেছে, এবং তারা ভারত বিরোধী শক্তি হিসেবে চীনপন্থী হিসেবে পরিচিত। এইভাবে চীনের যে সমস্ত নেতা বা চীনপন্থী যে সমস্ত নেতা যা রয়েছে বিএনপি, তাদের সবারই মোরলেস কপাল পুড়ে গেছে। কেউ এমপি হয়েছেন, কিন্তু দলে তাদের কোনো গুরুত্ব নেই। এইরকম একটা বিরাট বহর এখন চীন সফরে আছেন আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে। এই সফর কি কেবলই মাত্র প্লেজার ট্রিপ, নাকি এই সফরের মাধ্যমে যে সকল কানেকশন রয়েছে চীনের সঙ্গে বিএনপি, সে সকল কানেকশনকে চীন খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে তোমাদেরকে আমরা এতদিন দেখভাল করেছি, লালন পালন বলাটা ঠিক হবে না, দেখভাল করেছি, তোমরা যেভাবে আমাদের কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো, কূটনৈতিক সমর্থন চেয়েছো, আমরা করেছি, কিন্তু একই তোমরা আমাদেরকে কি হেল্প করবা? তোমরা তো নিজেদেরকেই হেল্প করতে পারছো না। তোমাদের কারো কপাল ফাটা, কারো পেট ফাটা, কারো হাত ফাটা, তোমাদের কিচ্ছু নাই, তোমরা গরিব, মানে সেফায়েতুল্লাহ সেফুর মতো তোমরা গরিব, তোমরা পান্তা ভাত খাও, তোমরা কি করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে? তোমরা কি করে লালমনিরহাটে সেই যে মিলিটারি বেস, আমরা একটা বিমান ঘাঁটি করতে চাচ্ছি, সেটা করতে দেবে? এমনকি যে চুক্তি হয়েছে একটা হাসপাতাল করার জন্য লালমনিরহাটে, সেটাও যে আমরা করতে পারবো, এটার গ্যারান্টি কি? এই কথাগুলো বলার জন্য হয়তো তাদেরকে ডাকছে, অথবা সরকারের পক্ষ থেকে যারা লোকজন আছে তারা হয়তো বিকল্প কোনো চুক্তি দিয়ে বা এজেন্ডা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, আই ডোন্ট নো। কিন্তু এখানে মূল ব্যাপার হলো সরকার এখন যেভাবে বিপদে পড়েছে, এই মুহূর্তে তার অর্থ দরকার।
আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে চীনের বিরাট বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। তখন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন বলেছিলেন যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ওকে, বাট চীন তো আমাদেরকে বস্তায় বস্তায় টাকা দিয়ে সাহায্য করে, ফলে তাদের সাহায্য, তাদের বন্ধুত্ব আমাদের দরকার আছে। উই ক্যানট অ্যাভয়েড, আমরা চীনকে কোনো অবস্থায় অ্যাভয়েড করতে পারবো না। তো এই যে শেখ হাসিনা চীনকে ওন করেছিলেন, তার পররাষ্ট্রমন্ত্রী ওন করেছিলেন, এখন বিএনপি যদি সেটা ওন করতে না পারে, এই মুহূর্তে চীনের অনেকগুলো প্রকল্প রয়েছে, সেখানে চীনের যে প্রবাহমান ঋণ, সেই ঋণগুলো দিতে হবে, আদারওয়াইজ চীনের প্রকল্পে